আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ অনলাইন পেজের আজকের লাইভ ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি সানজিদা আক্তার কেয়া, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই রয়েছো। করোনার এই ক্রান্তিকালে আমরা বেশ অনেক দিন ধরেই আমাদের শিক্ষা কার্যক্রম এই অনলাইন মাধ্যমে অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে বেশ কিছুদিন গ্যাপ যাওয়ার পরে আজ আমি তোমাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি ক্লাস নিচ্ছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নিশ্চয়ই সবাই এই ক্লাসে জয়েন করছো, যেহেতু তোমাদের আমি দেখেছি যে ক্লাস করার প্রতি বা গ্যাপ গেলে খুব আগ্রহ যে তোমাদের ক্লাস কেন হচ্ছে না। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা সবাই দ্রুত এই ক্লাসে জয়েন করো এবং মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যদি কোথাও না বোঝো তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমি সেখানে আরও ভালো করে ব্যাখ্যা করে দিব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করি। আজ আমি অনার্স প্রথম বর্ষের, তোমরা জানো আমি তোমাদেরকে ইতিহাস পরিচিতি কোর্স থেকে ক্লাস করাই। ইতিহাস পরিচিতি থেকে আজকে তোমাদের জন্য আমি আবার একটি রিভিশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ইতিহাসের সাধারণ বিষয়বস্তু, অর্থাৎ আমরা আসলে ইতিহাস বলতে কি বুঝি, অর্থাৎ আরও সোজা করে বললে আমরা আজকে আসলে ইতিহাসের সংজ্ঞা এবং ইতিহাসের বিষয়বস্তু, বৈশিষ্ট্য, এই বিষয়গুলো, অর্থাৎ আজকে আমরা প্রথম ক্লাসটি করব। আমরা সবাই জানি ইতিহাসের জনক হিসেবে পরিচিত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তার বিখ্যাত বাণী হচ্ছে, দ্য অনলি গুড ইজ নলেজ, দ্য অনলি এভিল ইজ ইগনোরেন্স। অর্থাৎ সবচেয়ে ভালো হচ্ছে জ্ঞান, অর্থাৎ আমাদের জানা, আর আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অজানা, অর্থাৎ না জানা বা জ্ঞানহীনতা। তিনি এটাকে পাপের সাথে তুলনা করেছেন। তো আসো আমরা আমাদের আবার একটি প্রিয় ক্লাস, রিভিশন ক্লাস করি। ইতিহাস আমরা শুনেছি, জেনেছি। ইতিহাস শব্দটি, ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিস্টোরি, যেটা মূলত গ্রিক শব্দ হিস্টোরিয়া, যার অর্থ বোঝানো হয় অনুসন্ধান। আবার ল্যাটিন শব্দ হিস্টোর মানে হচ্ছে জ্ঞান। এই শব্দগুলো থেকে উদ্ভূত হয়েছে। তবে আমাদের ইতিহাসের ভাষায় বলা হয় যে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকেই ইংরেজি হিস্টোরি, বাংলা ইতিহাস শব্দটি এসেছে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এসেছে, যার আভিধানিক অর্থ হলো অ্যান ইনকোয়ারি ডিজাইন্ড টু ইলিসিট ট্রুথ। তোমরা এই ক্লাসগুলো আগেও করেছো। অর্থাৎ হিস্টোরিয়া শব্দকে বাংলা করলে বোঝায় যে সত্য প্রকাশ করার জন্য পরিকল্পিতভাবে অনুসন্ধান করা। তার মানে কি, পরিকল্পিত অনুসন্ধান বলতে আমরা এখন আসলে বোঝাই কি, গবেষণাকে, তাই না? পরিকল্পিত অনুসন্ধান বলতে আমরা গবেষণাকে বোঝাই। গবেষণাকে বোঝানো হয়ে থাকে। এর পাশাপাশি আমরা যদি একটু, যেহেতু আমরা বাঙালি, আমরা একটু বাংলা চিন্তা করি। বাংলায় ইতিহাস শব্দটি মূলত সংস্কৃত শব্দ ইতি থেকে বাংলায় এসেছে, যার অর্থ বোঝানো হয় ঐতিহ্য। অর্থাৎ আমরা সাধারণ অর্থে কিন্তু ইতিহাস বলতে ঐতিহ্য, পুরাকীর্তি বা পুরাতন যুগের সময়কে ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরে থাকি, তাই না?
তো এই বিষয়গুলোকে আমরা যদি শাব্দিক বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি ইতিহাস বলতে আমরা এমন একটি বিষয়কে বুঝে থাকি যে বিষয়টি আসলে ঘটে যাওয়া বিষয়ের উপর পরিকল্পিতভাবে অনুসন্ধান চালায় এবং আমাদের সামনে কি করে সঠিক এবং সত্য তথ্যটি তুলে আনে। তার মানে কি ইতিহাসের কাজ কি? তোমাকে যে কোনো ঘটনা, সময় বা বিষয় সম্পর্কে সঠিক এবং সত্য তথ্য তুলে আনতে বলা হচ্ছে, তাই না? এবং আমরা কি জানি, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্ম, আমরা তো আসলে পুরো সিলেবাসটি জেনে ফেলেছি যে হেরোডোটাস আসলে অন্য একটি গ্রন্থ লিখতে চেয়েছিলেন, কিন্তু তিনি আসলে যেভাবে যৌক্তিক এবং তথ্য সমৃদ্ধ লিখেছিলেন যে তার গ্রন্থটি ইতিহাসের আকর বা মূল গ্রন্থ হিসেবে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো তিনি আসলে ইতিহাস বিষয়ক পঠন পাঠনে ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন। শুধু ব্যবহার করার কথা বললে হবে না, বরঞ্চ তিনি সর্বপ্রথম মানুষের অতীত কার্যক্রমের কি করেছেন, তথ্য নির্ভর বিবরণকে শুধু ইতিহাস বলেই অভিহিত করেননি, বরং তিনি সর্বপ্রথমভাবে রীতিনীতি সিদ্ধ মানে অর্থাৎ কি সিস্টেমেটিক ওয়েতে ইতিহাস চর্চার সূত্রপাত করেন। এই জন্যই তাকে ইতিহাসের জনক বলে অভিহিত করা হয়। অর্থাৎ তিনি যে শুধু গ্রন্থ লিখেছেন, গ্রন্থের নামকরণ করেছিলেন হিস্টোরিয়া, শুধু সেই জন্য তো না, তিনি একটা সিস্টেম চালু করে দিয়ে গিয়েছেন, যে সিস্টেমের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা জেনেছি বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রেক্ষিতে ইতিহাসবিদগণ ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, ব্যাখ্যা প্রদান করেছেন, ইতিহাস লিখন বা গবেষণা পদ্ধতি এই বিষয়গুলো শুরু করেছেন। তাহলে আমরা নেক্সট স্লাইডে ফিরে চলে যাই। তো আমি যেই কথাগুলো বললাম তোমাদেরকে ক্লাসে, এরপরেও আমি হিস্টোরি শব্দটার শাব্দিক বিশ্লেষণ করেছি, অর্থাৎ প্রতিটা ওয়ার্ড দ্বারা কি, প্রতিটা কি বলে ওয়ার্ড দ্বারা কি বোঝাইছে। হিস্টোরি শব্দের শাব্দিক বিশ্লেষণ করলে আমরা হিউম্যান দিয়ে, এইচ দিয়ে হিউম্যান মানুষ, আই দিয়ে ইনভেস্টিগেশন, এস দিয়ে সোসাইটি বা সমাজ, টি দিয়ে ট্রুথ বা সত্য, ও দ্বারা অরিজিন, আর দ্বারা রেকর্ড বা বিবরণ, ওয়াই দ্বারা ইয়োর বা অতীত, অর্থাৎ ইতিহাস বলতে অতীত সমাজের মানুষের কর্মকাণ্ডের উৎসভিত্তিক বিবরণকে বোঝানো হয়েছে। খুবই দুঃখিত, আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে এবং সেই সাথে আমার ল্যাপটপও বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে এই সমস্যার কারণে তোমাদের ক্লাসগুলো আসলে সঠিক এবং সুন্দরভাবে নিতে পারি না। খুব সম্ভবত আমাকে এখন বাধ্য হয়েই শুধু মুখে তোমাদেরকে পড়ানো হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এর মধ্যে আবার কারেন্ট চলে আসবে। তো আমরা এইভাবে আসলে ইতিহাস বলতে কি বুঝি সেই বিষয়টা সম্পর্কে জানলাম। আমাদের এর পরবর্তী জানার বিষয় কি? এর পরবর্তী জানার বিষয় হচ্ছে যে বিভিন্ন ঐতিহাসিকগণ ইতিহাসের সংজ্ঞা বলতে কি বুঝিয়েছেন। আমার খুব গুরুত্বপূর্ণ সময়ে স্লাইডটা মিস হলো। তো ইতিহাসের আসলে সর্বজনীন বা একক কোনো সংজ্ঞা দেওয়া কখনোই সম্ভব হয়নি, কারণ সবসময় দেখেছি আমরা বিভিন্ন সময় বা যুগের প্রয়োজনে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্নভাবে ইতিহাসের ব্যাখ্যা প্রদান করেছেন। কাজে আমরা এই কথাই বলতে পারি যে আসলে সর্বজনীন বা অপরিবর্তনীয় কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। না, কপাল খারাপ না, এই ক্লাস তো তোমরা আগেও করেছো। সর্বজনীন সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিকগণ দেখি কতটুকু চলে আমার ল্যাপটপ।
তো ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক তোমরা সবাই জানো হেরোডোটাস, খ্রিস্টপূর্বাব্দ 484 থেকে 420 তার সময়কাল ছিলেন। তিনি প্রথম ইতিহাস বলতে হিস্টোরিয়া শব্দকে ব্যবহার করেন এবং ইতিহাসের প্রথম সংজ্ঞা বা প্রথম ইতিহাস বলতে কি বোঝায় বলতে আমরা হেরোডোটাসের এই সংজ্ঞাটাকেই প্রথম গ্রহণ করেছি। তার মতে ইতিহাস হলো অতীত ঘটনার সত্য এবং সুন্দর বর্ণনা। এর পাশাপাশি আমরা বিভিন্ন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো সেগুলো সম্পর্কে বলতে পারি। ভিডি গেটে মতে ইতিহাস হলো বিজ্ঞানসম্মত পাঠ বা অনুধান এবং মানব জাতির সম্পূর্ণ অতীতের জীবন্ত প্রমাণচিত্র। অর্থাৎ গোটের মতে ইতিহাস হচ্ছে বিজ্ঞানসম্মত পাঠ, অর্থাৎ মানুষের অতীত জীবনের যে ঘটনা সেটাকে বিজ্ঞানসম্মতভাবে পুনরায় মানে অতীতকে বর্তমানের সামনে জীবন্ত হিসেবে তুলে ধরে আনা। তারপরে ঐতিহাসিক র্যাপসনের মতে আসলে ঘটনার ক্রমিক এবং বৈজ্ঞানিক বিবরণী হচ্ছে ইতিহাস। তো দেখো প্রত্যেকেই কিন্তু ইতিহাসের কি বলে প্রামাণ্য বা সিস্টেমেটিক একটা বিজ্ঞানসম্মত বিষয়ের কথা তুলে ধরেছে। তারপরে আমরা অন্যতম বিখ্যাত ইতিহাসবিদ লিওপোল্ড ভন র্যাঙ্কের কথা বলতে পারি, যাকে আসলে আমরা জেনেছি যে সবচেয়ে বেশি বিস্তৃত ব্যাখ্যাসম্মত এবং কোনো তথ্যকেই তিনি অপ্রয়োজনীয় না বলে অভিহিত করেছেন। সেই র্যাঙ্কের মতে ইতিহাস হচ্ছে আসলে বাস্তবের যথাযথ অনুলিপি, যেমনভাবে যখন যেভাবে ঘটেছে ঠিক সঠিকভাবে তার চিত্রণ। অর্থাৎ র্যাঙ্কের মতে যে আসলে যে একজন ঐতিহাসিকের কাজ কি ছিল, একজন ঐতিহাসিকের কাজ হচ্ছে প্রতিটা তথ্যকে বিশ্লেষণ করা এবং অতীত যেখানে যেমন ছিল সেটাকে সেভাবে তুলে ধরা বা উপস্থাপন করা। এরপরে আমরা ইএস কারের কথা বলতে পারি, এডওয়ার্ড হেলেটকারের মতে ইতিহাস হচ্ছে ঐতিহাসিক ও তথ্য উপাত্তের মধ্যেকার নিরবচ্ছিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া এবং বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। অর্থাৎ ইএস কারের মতে ইতিহাস হচ্ছে আসলে সত্যিই তো ইতিহাস বলতে তো একজন ঐতিহাসিক যে সময় বা কালের তথ্য নিয়ে কাজ করেন, সেই ঐতিহাসিক এবং তথ্যের মধ্যেকার নিরবচ্ছিন্ন প্রতিক্রিয়া অর্থাৎ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে। অর্থাৎ আমরা জানি কি তথ্য ছাড়া ঐতিহাসিক কর্মহীন আর ঐতিহাসিক ছাড়া তথ্য মূল্যহীন ও নিষ্প্রাণ নিষ্ক্রিয়। কাজেই বর্তমান এবং অতীতের মধ্যে তিনি ইতিহাসকে অন্তহীন সংলাপ অর্থাৎ কন্টিনিউয়াস ডায়ালগ হিসেবে অভিহিত করেছেন। আমরা ইতিহাসের এই সংজ্ঞাগুলোর পাশাপাশি একজন আমাদের বাংলাদেশি অন্যতম প্রধান ঐতিহাসিক প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, তিনি ইতিহাসকে কিভাবে ব্যাখ্যা করেছেন। তিনি ইতিহাস বলতে এই বিষয়গুলোকেই তুলে ধরেছেন, কিন্তু সেখানে একটু ভিন্ন মত পোষণ করেছেন। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন তার মতে ইতিহাস আসলে শুধু অতীত কথন বা অতীত ও বর্তমানের মধ্যে এই অন্তহীন সংলাপ বা কন্টিনিউয়াস ডায়ালগ না। তার মতে বরঞ্চ ইতিহাস হচ্ছে অতীতের প্রেক্ষাপটে বর্তমানের অনুধাবন। হ্যাঁ, আমি নিজেও, শুধু আমি নয়, আমি মনে করি তোমরাও এর সাথে একমত। কারণ আমরা বর্তমানে যে কর্মকাণ্ডই সম্পাদন করে থাকি না কেন, কিংবা আমরা যদি রাষ্ট্রনায়কদের কথাও চিন্তা করি, ওনারা কি করেন, যে কোনো ঘটনার জন্য ওই ধরনের ঘটনায় অতীতে কি ঘটেছিল অর্থাৎ অতীত থেকে একটা শিক্ষা গ্রহণ করা হয়, তাই না? তাহলে কি তোমাদের মতে এই ব্যাখ্যাটাও ঠিক না যে ইতিহাস আসলে শুধু অতীত ও বর্তমানের মধ্যে আন্তঃসংলাপ বা কন্টিনিউয়াস ডায়ালগ না, বরং আমরা এইটাও বলতে পারি যে ইতিহাস আসলে
অতীতের প্রেক্ষাপটে বর্তমানকে অনুধাবন করা বা উপলব্ধি করা, অর্থাৎ বর্তমানকে আমি অতীত দ্বারা চিনব বা অতীত দ্বারাই বর্তমানকে আমি ভালো করে ব্যাখ্যা করব। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের এই সংজ্ঞা বা ইতিহাস অনুধাবনের সাথে আসলে বর্তমান সময়কালের রাজনীতিবিদদের, অর্থাৎ আমরা মোটামুটিভাবে বিংশ শতকের মাঝামাঝির দশকের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন চার্চিলের ইতিহাস উপলব্ধির সাথে ব্যাখ্যা করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে তিনি এই বিষয়টাকে অনুধাবন করেছিলেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হয়েছিল মূলত জার্মানির প্রেক্ষিতে, তিনিও এই কথাটি বলেছিলেন। তো আমরা এই যে ইতিহাসের শাব্দিক ব্যাখ্যা, শব্দকে বিশ্লেষণ করে ব্যাখ্যা, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিকেরা, অর্থাৎ আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা সংজ্ঞা বা ইতিহাসের উপলব্ধি বললাম। এর বাইরেও বইতে অসংখ্য ইতিহাসবিদদের উপলব্ধি দেওয়া আছে। তোমরা তোমাদের পছন্দ মতো বা যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তোমরা অবশ্যই সেটাকে তোমাদের পছন্দ মতো ইতিহাসের সংজ্ঞা হিসেবে গ্রহণ করতে পারো। আসলে সার্বজনীন সংজ্ঞা নেই, সেটা আমি তোমাদেরকে বারে বারেই বলছি। তো এখন আমাদের আমাদের উপস্থাপনের সেগমেন্ট হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। অর্থাৎ ইতিহাসের বিষয়বস্তু বলতে আমরা কি, ইতিহাসের মূল বিষয়বস্তুই তো মানুষের অতীত কর্মকাণ্ড, অর্থাৎ ইতিহাসে তো আসলে অতীতে যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলোকেই তুলে ধরার কথা বলা হয়েছে। আমরা জানি যে যখন আমরা ধরো ইতিহাস পড়ি বা তোমরা পড়ো, অনেকেই তোমাদেরকে তাচ্ছিল্য করতে গিয়ে বলেছে মরা মানুষের কাহিনী পড়ো। অবশ্য এক সেন্সে তো কথাটা ঠিক, ইতিহাসের পাতায় স্থান পায় যারা আর বর্তমানে টিকে নেই, যে ঘটনা বহু বছরের পুরনো হয়ে গেছে, অর্থাৎ আজকের যেটা বর্তমান সেটাই ভবিষ্যতে অতীতের মূলে প্রথিত হয়ে যাবে, অর্থাৎ সে সময়ের কালের আবর্তে ইতিহাসের অংশ হয়ে যাবে। আজকে আমরা এই যে ক্লাস নিচ্ছি, এই বিষয়টা যে এখন বর্তমান, 20 বছর পরে 50 বছর পরে এই সময়টাই আমরা অতীতের কালে হারিয়ে যাব। হয়তো তখনকার যারা থাকবে তারা বলবে হ্যাঁ, একটা সময় এরকম বৈশ্বিক মহামারী হয়েছিল যখন সামনাসামনি পাঠদান বন্ধ হয়ে গেছে, এরকম বহু ভিন্ন ভিন্ন স্থান থেকে আমরা পাঠের জন্য একত্রিত হয়েছি। এটাও এক সময় ইতিহাসের অংশ হয়ে যাবে। তো আমরা আসলে ইতিহাসের বিষয়বস্তু বলতে অনেক কিছুকে স্থান দিয়ে থাকি, তবে সেই বিষয়গুলোকে মূল হিসেবে এই 3টা জিনিসকে আমরা বলতে পারি। ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে মানুষ, মানুষ, মানুষ। ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি, পরিবেশ, মানুষের উপর প্রকৃতি পরিবেশের প্রভাব, পরিবেশের প্রকৃতির উপর মানুষের প্রভাব, এবং সময় বা কালের বিভাজন। আমরা সময় বা কালের বিভাজন জেনেছি, ভিন্ন ভিন্ন সময়ে মানুষ, প্রকৃতি, পরিবেশ সবই ভিন্ন ভিন্ন ছিল। এই জন্য আরেকজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, যার সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলি নেই, ইংরেজ ঐতিহাসিক ফ্রিম্যান, তিনি ইতিহাস বলতে আসলে পাস্ট পলিটিক্স বুঝিয়েছেন। এক সেন্সে ইতিহাস বলতে আসলে আমরা রাজনীতিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, তুলে ধরে থাকি, যদিও মানব জীবনের সামগ্রিক কর্মকাণ্ড, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সবই ইতিহাসের অংশ। কিন্তু তারপরেও ইতিহাস বলতে আসলে অতীত পলিটিক্সটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ রাজনীতি দিয়েই অন্য অংশগুলো বেশি পরিচালিত হয়ে থাকে। তোমরা বুঝতে পারতেছো তো? তো আমরা এখন এই বিষয়বস্তুগুলো সম্পর্কে একটু ধারণা নিব। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা তো জানো এবং নিজেরাও পড়ছো, খুব লক্ষ্মী ছেলে মেয়ে। তো আমরা এখন মানুষের উৎপত্তি ও বিবর্তন, ইতিহাসের মূল বিষয়ই তো আমরা মানুষ। যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে ইতিহাস কি, আমরা তো সাধারণভাবেই বলি মানব জীবনের সামগ্রিক কর্মকাণ্ডই ইতিহাসের অংশ, তাই না? তো ইতিহাসের বিষয়বস্তু হিসেবে এটাই মূল, সবচেয়ে প্রধান, অর্থাৎ কিভাবে মানুষের উৎপত্তি হলো, কোন কোন পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ আজ বর্তমান পর্যায়ে এসেছে, সেটি ইতিহাসের বিশেষ উপজীব্য। তোমরা অনার্স 2য় বর্ষে উঠলে প্রাচীন সভ্যতার ইতিহাস জানবে, যেখানে একটা বড় অংশ জুড়ে থাকে মানুষের উদ্ভব, বিকাশ এবং বিবর্তন। প্রাচীন মানবদের সম্পর্কে বিশেষ উপজীব্য।
তো আমরা সাধারণ মানুষ মানে সাধারণভাবে ধার্মিক। তো আমরা ধর্মের ভিত্তিতে মানব উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে জানি। তার পাশাপাশি ঐতিহাসিক দৃষ্টি বা অ্যানথ্রোর মাধ্যমে বলা হচ্ছে যে এই যে মানুষের উদ্ভব বিবর্তন, আমরা বিভিন্ন প্রাচীন মানব, নিয়ান্ডারথাল মানব, জাভা মানব, হাইডেলবার্গ মানব, অর্থাৎ বিভিন্ন জায়গায়, এই যে পৃথিবীর বিভিন্ন দেশের জায়গার নাম বললাম, এই জায়গাগুলোতে যে বিভিন্ন মনুষ্য আকৃতির বা মানুষের মতো আকৃতির প্রাণীর দেহাবশেষ বা ফসিল পাওয়া গেছে, এই বিষয়গুলো ব্যাখ্যা সাপেক্ষ। তাহলে কি ইতিহাসের মূল বিষয়বস্তু মানুষের উৎপত্তি ও বিবর্তন, এই বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে ধর্মের দৃষ্টিতে তো সৃষ্টিকর্তা, বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে মানুষের আগমন এবং বিবর্তনের কথা তুলে ধরা হয়েছে। এরপরের বিষয়, এর পাশাপাশি এই মানুষের যখন উৎপত্তি ও বিবর্তন হয়েছে, তার পাশাপাশি কি মানুষ ধীরে ধীরে সভ্যতায় এসেছে। সভ্যতার পূর্বে মানুষ আদিবাসী, গুহাবাসী ছিল, অর্থাৎ মানব সভ্যতার বিবর্তন, ক্রমবিবর্তন, কিভাবে মানুষ গুহাবাসী মানব জীবন, শিকারী জীবন অতিক্রম করে ধীরে ধীরে স্থায়ী সুসভ্য মানব সম্প্রদায়ে পরিণত হলো এবং পৃথিবীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভ্যতা অর্থাৎ সিভিলাইজেশন সৃষ্টি হলো, ধ্বংস হলো। এই সব কিছুই হচ্ছে কি আমাদের ইতিহাসের মূল বিষয়বস্তু। ক্লাস কি ভালো লাগতেছে? এটা তো রিপিট ক্লাস। তো এরপরে প্রকৃতি পরিবেশ অর্থাৎ ভূগোলের কথা আমরা বলতে পারি। অর্থাৎ মানুষের জীবনের ইতিহাস, মানুষ টিকে থাকে কোথায়? মানুষ তো টিকে থাকতেছি প্রকৃতিতে, ভূমণ্ডলে। এই যে আমরা পরিবেশের বিপর্যয়, আবহাওয়ার পরিবর্তন, এই বিষয়গুলোর কথা বলে থাকি। তার মানে কি আমাদের জীবনের সাথে ভূ প্রকৃতি পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। তো মানুষের সৃষ্টি হয়েছিল এই পরিবেশে এবং প্রথমে কি ছিল? মানুষ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে টিকেছিল। তখন প্রকৃতি শক্তিশালী ছিল, মানুষ অসহায় ছিল। ধীরে ধীরে মানুষ সভ্যতা গড়ে তুলেছে, মানুষ শক্তিশালী হয়েছে, পরিবেশ হয়ে গেছে অসহায়। অর্থাৎ এই যে মানুষের টিকে থাকা, ধীরে ধীরে নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতির সাথে টিকে থাকা, খাপ খাইয়ে চলা, রীতিনীতি, এই বিষয়গুলোই আমাদের ইতিহাসের মূল বিষয়বস্তু। আর যুগ বিভাজন, এই যে কথাগুলো বললাম এর মধ্যে তো চলেই এসেছে, তোমরা জেনেছো যুগ বিভাজন অর্থাৎ একদম আদি মানবের কখন এসেছিল সেটা আমরা সঠিক বলতে পারি না, আনুমানিক বলা হয়। ইতিহাসকে সেই জানা অজানার উপর ভিত্তি করে কি করা হয়? বিভিন্ন ধাপে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাগ ঐতিহাসিক, অর্থাৎ যখন ইতিহাস সম্পর্কে মানুষ কিচ্ছু জানতো না। তারপর প্রায় ইতিহাস, প্রি হিস্ট্রি, প্রো হিস্ট্রি, তারপরে হচ্ছে হিস্ট্রি অর্থাৎ হিস্টোরিক্যাল এজ। তো প্রায় ইতিহাসের যুগকে আবার আমরা বিভিন্ন পাথরের যুগে ভাগ করা হয়েছে। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর বা নবপলীয় যুগ, এগুলোর জন্য তোমরা আলাদা আলাদা আমরা টপিকে ক্লাস করানো হয়েছে। তো এরপরে ইতিহাসের যুগ আসছে, হিস্টোরিক্যাল এজ। এইটাকে আবার 3 ভাগে ভাগ করেছি আমরা, প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ। সেই প্রাচীন যুগ বা যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, অর্থাৎ সেই সময় থেকে কিছু কিছু ধীরে ধীরে লিখিত ইতিহাস, তথ্য বিবরণ পাওয়া যায় এবং সেই সময়কালেরই ইতিহাসের সূচনাকারী অর্থাৎ ইতিহাসকে সিস্টেমে আনয়নকারী হচ্ছেন আমাদের গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। অর্থাৎ তখন থেকে লিখিত সিস্টেমেটিক মানব সভ্যতা, পরিবর্তন, সিভিলাইজেশন, এই বিষয়গুলো উঠে এসেছে। তো আমরা মূল বিষয়বস্তুগুলো সম্পর্কে যেরকম জানলাম, এই বিষয়গুলোকে তো আরও নানানভাবে ভাগ করা যায়। এই যে যোগ বিভাজনের কথা বললাম, এটা তথ্যের উপর, প্রমাণের ভিত্তিতে, বিভিন্ন বিবর্তনের ভিত্তিতে, অর্থনৈতিক, সামগ্রিক কর্মকাণ্ডের ভিত্তিতে ইতিহাসের মূল বৈশিষ্ট্য বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। তো এখন আমরা ইতিহাসের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব। অর্থাৎ ইতিহাসের মূল বৈশিষ্ট্য কি?
তো মূল বৈশিষ্ট্য অবশ্যই ইতিহাসকে কি যাতা বলে দিলে ইতিহাস হবে? আমার যা খুশি হলো মনে হলো আমি বলে দিলাম, সেটা কি ইতিহাস হবে? কখনোই না। ইতিহাসের মূল এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উৎস ও তথ্যভিত্তিক। কারণ আমাদের বলা হয়েছে কি, মানব জীবনের অতীত কর্মকাণ্ডের লিখিত বিবরণ, অর্থাৎ যেটা সঠিক, সত্য এবং সুন্দর। আমরা হেরোডোটাসের কথা বললাম। মানুষের অতীত কর্মকাণ্ডের লিখিত সত্য এবং সুন্দর বর্ণনাই হচ্ছে ইতিহাস। অর্থাৎ কি, খতিয়ান মানে কি, আমাকে লিখিত হতে হবে, তথ্যভিত্তিক হতে হবে, কাল্পনিক হলে হবে না। তার মানে ইতিহাসের বৈশিষ্ট্যসমূহকে উৎস ও তথ্যভিত্তিক হতে হবে। তারপরে এই উৎস এবং তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ওই যে কোন সভ্যতায় কি পাওয়া গেছে, কোন সভ্যতা কতদূর অগ্রগামী হয়েছিল, কেন একটা সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা কিন্তু এই বিষয়গুলো পরবর্তীকালের বিভিন্ন, বিশেষ করে প্রাচীন যুগের কি পেয়েছি আমরা, প্রত্নতাত্ত্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পেয়েছি। এছাড়াও এরপরে আমরা বলতে পারি অনুসন্ধানমূলক। ওই যে বলেছি গবেষণা, তাই না? হিস্টোরিয়া শব্দের অর্থ কি? গবেষণামূলক কর্মকাণ্ড। কাজে অনুসন্ধিৎসুতা হচ্ছে ইতিহাসের অপর একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য। সত্য কি বলে, সত্য প্রকাশ করার জন্য পরিকল্পিত অনুসন্ধান। তাহলে আমার কি, সেটাই ইতিহাস। ইতিহাস তো ইতিহাস আসলে মানুষের সম্পাদিত কর্মের উপর অনুসন্ধান পরিচালনা করে প্রয়োজনীয় তথ্য বের করে, এবং এই কাজগুলো আমাদের ঐতিহাসিকগণ করে থাকেন। সেখানে কোনো মিথ্যা, ভাবাবেগ এগুলোর স্থান নেই। এরপরে আত্ম উপলব্ধিমূলক, অর্থাৎ আমরা প্রত্যেকে আমাদের নিজেরকে নিয়ে চিন্তা করি। হ্যাঁ, তো আমার নিজেকে চিন্তা করতে গেলে আমি আমার পরিবার, পরিজন, আমার দেশ, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমার জাতীয় বিষয়গুলো আমার আমিত্ব উপলব্ধি করতে প্রয়োজন। কাজে আমি বাঙালি, বাংলাদেশি, মুসলিম, যেটাই বলি না কেন, এই আমার আইডেন্টিটির জন্য আমাকে আমার ইতিহাস জানার প্রয়োজন। তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সটা এই জন্যই কিন্তু শুরু করা হয়েছে, তাই না? সেটা আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমার স্বাধীন সার্বভৌম ইতিহাস জানার জন্য জরুরি সঠিক এবং সত্য তথ্য জানা। তারপরে আমরা বলতে পারি সর্বজনীনতা। এটি ইতিহাসের অপর একটি বড় বৈশিষ্ট্য। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব কর্মের খতিয়ান হচ্ছে আমার ইতিহাস। কাজেই এই যে নিজেদের জাতিগত ইতিহাস, অঞ্চলগত এবং অবস্থানগত ইতিহাস জানা বা এই বিষয়গুলোর জন্য সর্বজনীনতা প্রয়োজন। এক্ষেত্রে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলতে পারি। সেই সময় কি মুক্তিযুদ্ধে এরা গিয়েছিল যে তুমি হিন্দু তুমি যেও না, আমি মুসলমান আমি যাব, তুমি ছেলে শুধু তুমিই যুদ্ধে যাও, মেয়েরা যেও না, যুদ্ধে কোনো কাজে সহায়তা করো না, তা কিন্তু না। মোটামুটি দেখা গেছে যে বালক থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত, নারী, শিশু, কন্যা প্রত্যক্ষ, পরোক্ষ, অপ্রত্যক্ষ বিভিন্নভাবে যুদ্ধ করেছে। আমরা ওই যুদ্ধের সময় দেখেছি কি অনেকে দেশে থাকেন নাই, বিদেশে চলে গেছেন। শুধু কি জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে গেছেন তা না, বিশ্ব জনমত সৃষ্টি করতেও কিন্তু তা না, ওনারা মহান ভূমিকা রেখেছেন, সংগঠিত করতে ভূমিকা রেখেছেন। কাজেই এই যে সর্বজনীনতা, এটা আমার ইতিহাসের অংশ। নিরপেক্ষতা, তো নিরপেক্ষতা হচ্ছে ইতিহাসের প্রধান এবং বেস্ট, অর্থাৎ আমরা বেস্ট বললে কি সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য। অর্থাৎ আমাকে নিরপেক্ষ হতে হবে। আমরা একটু হেরোডোটাসের ব্যাখ্যায় চলে যাই। তো হেরোডোটাস যখন গ্রন্থ লিখেছিলেন, তিনি কি লিখেছিলেন? গ্রিকদের সাথে পারসিকদের যুদ্ধের কথা। সেইখানে তিনি গ্রিকবাসী যেহেতু কম সৈন্য, কম নৌবহর নিয়ে যুদ্ধ করে জিতেছিলেন, গ্রিকবাসী নিজের অঞ্চলের নিজের দেশপ্রেমের কথা তিনি ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু অন্যদিকে তিনি কি পারসিক রাজা জারেক্সেসের বাহিনীর কথা বলেন নাই, তাদের বীরত্বের কথা বলেন নাই?
তারা যে যে যুদ্ধে জিতেছিলেন সেই কথা বলেন নেই, বলেছেন। অর্থাৎ একজন ঐতিহাসিককে নিরপেক্ষ হতে হবেন। তার মানে কি তার মধ্যে দেশপ্রেম থাকবে না? অবশ্যই থাকবে। নিজের মধ্যে দেশপ্রেম থাকবে। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হব, কিন্তু আমি শোভিনিস্ট হব না। শোভিনিস্ট শব্দটা আসলে ফোর্থ ইয়ারে আসলে চলে যায়, অর্থাৎ উগ্র স্বদেশ প্রেম, যার উদাহরণ হিসেবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং ইতালির কর্মকাণ্ডকে বলা হয়েছিল শোভিনিজম, উগ্র স্বদেশ প্রেম। অর্থাৎ সব কিছুতেই আমি শ্রেষ্ঠ, সেটা না। আমি আমারটা ভালো বলবো, কিন্তু আমি অন্যের কৃতিত্বটা কেন বলবো না? এই যে আমি ক্লাসে দেখতে পাচ্ছি নাহিদ অনেকগুলো কমেন্টস লিখছে। আমাদের নাহিদ অনেক বেশি কি সিনসিয়ার স্টুডেন্ট, আমি তাকে ধন্যবাদ দিব। এখন অন্যরাও যদি কমেন্টস দেয় তখন আমি তাদেরকেও ধন্যবাদ দেব, তাই না? কিন্তু যে হচ্ছে বেশি আসবে, বেশি সিনসিয়ার, তাকে কি বেশি বলা হয়? তো তোমরা যারা উপস্থিত থাকো তারা অবশ্যই কমেন্টস করবে যে বুঝতে পারছো বা শুনতে পারছো, তাহলে তো আমি বুঝতে পারবো, সাথে তোমাদের নামগুলোও বুঝতে পারবো যে যারা যারা এই ক্লাসটা সরাসরি আছো, আমার সাথে আছো। তো বোঝা গেল যে নিরপেক্ষতা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইতিহাসকে নিরপেক্ষভাবে বিবেচনা করলে তবেই হচ্ছে একটা ঘটনা বা সময় ইতিহাসের পাতায় স্থান পায়। এরপর ধারাবাহিকতা। আমরা যেমন সময় গুণ, সকালের পর দুপুর হয়, বিকেল হয়, রাত হয়। সকালের পর যদি আমি রাতের কথা বলি, তারপরে এসে আমি বললাম যে দুপুরে স্কুলে গিয়েছিলাম, খেয়েছিলাম, এটা কি আমার ধারাবাহিকতা থাকলো না? তো ইতিহাসের প্রধান এবং অন্যতম একটা গুণ হচ্ছে সময়ানুক্রম বা ধারাবাহিকতা রক্ষা করা। ঠিক আছে? তো আমাদের ভারতবর্ষের প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে বিদেশি ঐতিহাসিকদের মন্তব্য ছিল যে ঘটনার বর্ণনা প্রমাণ সবই পাওয়া যায়, কিন্তু ধারাবাহিকতা নাই, সিস্টেমেটিক নাই। তোমরা যখন বাংলার ইতিহাস পুনর্গঠন বা দক্ষিণ এশিয়ার ইতিহাস পুনর্গঠন পড়তে যাবা, তখন দেখা যাবে যে ঘটনার বর্ণনা ঠিকই রাজঐতিহাসিকেরা দিয়েছেন, কিন্তু কত সালে হয়েছিল, কোন ঘটনার পর কোন ঘটনা হয়েছিল, কোন যুদ্ধের পর কোন যুদ্ধ হয়েছিল, সময়কালটা উল্লেখ করা নাই। ঠিক আছে? তো এই ধারাবাহিকতাটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ জন্ম, সূচনা, তারপরে ক্রমবিকাশ, অর্থাৎ আমরা কি বলি উত্থান, বিকাশ, পতন, এই ধারাবাহিকতায় ইতিহাস। তারপরে অবিচ্ছিন্নতা, অর্থাৎ ইতিহাস হবে অবিচ্ছিন্ন। ওই যে ঘটনাক্রম বা ধারাবাহিকতা, সেটাকেই আমরা অবিচ্ছিন্ন বলতেছি। তো এরপর সঠিকত্ব, অর্থাৎ ইতিহাসকে কি সঠিক এবং প্রামাণিক তথ্য গ্রহণ করে থাকে। অর্থাৎ কোনো বিষয়কে ইতিহাসে সঠিক ও গ্রহণযোগ্য বলে স্বীকৃত হতে হলে এবং সেখানে কি করতে হয়, শুধুমাত্র একটি তথ্য প্রমাণ উপস্থাপন করলেই হয় না। আমরা দেখেছি, জেনেছি বিভিন্ন ঐতিহাসিকগণ যে কোনো ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে শুধুমাত্র একটি মূল তথ্য না, সেই তথ্যকে অনুসমর্থনকারী বিভিন্ন তথ্য পাওয়া গেছে কিনা, সেটা নিজের দেশে হতে পারে, অন্য দেশে হতে পারে, বিনিময় কেন্দ্রিক হতে পারে। তো সেই সঠিকতা নির্ণয় করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা বলতে পারি ওই যে অবিচ্ছিন্নতা বলতে সেই আসলে ধারাবাহিকতাটাকেই বোঝায়। অবিচ্ছিন্ন ইতিহাস হচ্ছে অবিচ্ছিন্ন। যখন আমাদের ইতিহাসকে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে, তো এটা তো আসলে কোনো রুমের দেয়ালের মতো না, এই রুমটা এতটুকু, ওই রুমটা অতটুকু। তো এই বিষয়টাকে আমরা বলতে পারি যে দেখো, জেনেছো, ভবিষ্যতে আরো বড় ক্লাস পড়বে, জানবে যে আমরা দেখেছি যে আমাদের ইতিহাস এখানে কি সারা পৃথিবীর ইতিহাসের মূল বিষয়বস্তু। অর্থাৎ আমরা ইতিহাসকে আমি তোমাদের সাথে পরিচিত করাচ্ছি, উপস্থাপন করছি। সেখানে আমরা দেখেছি কি ইউরোপে ইতিহাসের টাইম ফ্রেম আলাদা। সেখানে যখন প্রাচীন যুগ চলছে, আমাদের এখানে অন্ধকার, ইতিহাসের কোনো প্রমাণ পরিচয়পত্রই নাই। ইউরোপে যখন মধ্যযুগ, আমাদের তখন প্রাচীন যুগ। ওদের আধুনিক যুগ চলে আসছে, তখন আমাদের এখানে মধ্যযুগ চলছে। অর্থাৎ ইতিহাসকে আমি ঠিক টাইম ফ্রেমে আলাদা করে অবিচ্ছিন্ন করতে পারবো না। ঠিক আছে? এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। দেশপ্রেম যে বিষয়টা আমি বলেছিলাম, যে ইতিহাসে যেমন সঠিক তথ্য
বা ঘটনার বর্ণনা বিবরণের ক্ষেত্রে দুই পক্ষের মানে সঠিক তথ্য দিতে হবে। সেখানে যেমন ভাবাবেগ বর্জিত হতে হবে, আবার তার মানে এই না যে আমি দেশপ্রেমে বর্জিত হব, আমাকে আমার স্বদেশ প্রেম থাকতে হবে। কারণ আমার যদি স্বদেশ প্রেম না থাকে তাহলে তো আমি আসলে একটি কাজে উদ্বুদ্ধ হতে পারবো না। আমার যদি একটি কর্মের প্রতি ভালোবাসা না থাকে তাহলে সেই কর্মে আমার পক্ষে উদ্বুদ্ধ হওয়া সম্ভব নয়। কাজেই একজন ঐতিহাসিক বলি কিংবা আমরা সাধারণ মানুষই বলি, আমাদেরকে ইতিহাস জানতে হলে, কোনো বিষয় নিয়ে দেশের তরে কাজ করতে হলে আমাদেরকে আমাদের জীবনে অবশ্যই দেশপ্রেম থাকতে হবে। শুধু ইতিহাস নয়, আমরা যে সেক্টরে পড়বো, যেখানে কাজ করব, আমাকে সেখানে দেশপ্রেম থাকতে হবে। শুধু আত্মপ্রেমে মাতোয়ারা হলে হবে না, কারণ তখন আমি শুধু নিজেরটাই চিন্তা করব, কিন্তু আমাকে আসলে পুরো দেশের কথা সব কিছু চিন্তা করতে হবে। এবং সবশেষ যে কথাটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে কি আমাকে অবশ্যই দেশপ্রেমের পাশাপাশি কি করতে হবে, সঠিক পথ, ইতিহাসের যে সঠিক পথ দেয়, বস্তুনিষ্ঠ এবং সচেতন সঠিক পথ যে ইতিহাস নির্দেশ করে সেটা আমাকে গ্রহণ করতে হবে। এটাকেও আমরা ইতিহাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে ব্যাখ্যা করতে পারি। তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। আমাদের প্রথম ক্লাসটা অনেক বড় হয়। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, অর্থাৎ কেন আমরা ইতিহাস পাঠ করব, তাই না? ইতিহাস সম্পর্কে আমরা কেন জানব? তো আমরা কি বলেছি, মানব জাতির অতীত কার্যাবলীর ধারাবাহিক ও সময়ানুক্রমিক, অর্থাৎ সময় অনুসারে কোনটির পর কোনটি, এটির ধারাবাহিক লিখিত বিবরণকে আমরা ইতিহাস বলে থাকি। অর্থাৎ মানুষের অতীত কর্মকাণ্ডের ভাণ্ডার হচ্ছে ইতিহাস। ইতিহাসকে আমরা অতীতের দর্পণ মানে তো আমরা সবাই জানি আয়না, অতীতের দর্পণ অর্থাৎ যেদিকে তাকালে আমরা যেমন আয়নার দিকে তাকালে নিজের চেহারা দেখতে পাই, তেমনি ইতিহাস পড়তে গেলে, জানতে গেলে অতীতের দিকে তাকিয়ে স্পষ্টভাবে আমরা সেই সময়কার ভালো মন্দ কি ঘটেছিল, কেন হয়েছিল, এই বিষয়গুলো সুস্পষ্ট বিবরণ বা সেই সময়কাল জাতিগোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারি। তো আমি যখন অন্যের কর্মকাণ্ড জানতে পারবো, সেখান থেকে সে কি ভালো করেছিল, কি মন্দটা ওই সময় হয়েছিল, সেটা বোঝার মতো উপলব্ধি বা জ্ঞান, অর্থাৎ আমার আত্ম উপলব্ধি, সঠিক জ্ঞান যখন থাকে তখন আমি সেখান থেকে আমি বুঝতে পারবো সেটা কি আমি আমার নিজের জীবনে কাজে লাগাতে পারবো। তোমাদেরকে একটু ব্যক্তিগত তথ্য বলি। আমি যখন প্রথম চাঁদপুর মহিলা কলেজে জয়েন করি, ওখানকার উপাধ্যক্ষ মহোদয় আমাদের ইতিহাসের ছিলেন স্যার। তো খুব ভালো জানতেন, তিনি সিনিয়র মানুষ, আমি ছোট একটা মানুষ জয়েন করছিলাম, আমি অনেক ছোট বয়সেই চাকরিতে জয়েন করছি, শুনেছ। তো উনি আমাকে বলতো যে ইতিহাস পড়ুয়া বা ইতিহাস জানা মানুষজনের মধ্যে যে মানবিকত্ব থাকে সেটা অন্যর কাছ থেকে আশা করা যায় না, এবং তুমি খুব বড় কোনো ভুল করবে না এটা আশা করি। অর্থাৎ এই কথাটা বলা হতো যে যারা ইতিহাস জানেন তারা আসলে অনেক বেশি মানবিক বোধ সম্পন্ন হন, সাহিত্য কারিগণ তারা রসবোধ সম্পন্ন হন, অর্থাৎ তারা অনেক বেশি রসিক মানুষ হন, কিন্তু ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান যারা জানেন তারা অনেক মানবিক বোধকারী হন, অর্থাৎ তারা প্রাচীন সময়কালের মানুষের ভালো দিক যেমন জেনেছে, নির্মমতাও জেনেছে। কাজেই আমরা আসলে কি জাজ করতে পারি, মানবিকত্ব উপলব্ধি করতে পারি। তো এটা ব্যক্তিগত তথ্য, কিন্তু সেটা ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং সেই সাথে এই কথাটিও বলতেন যে তুমি যখন তোমার অধীনস্থ সাবঅর্ডিনেট বা নিম্ন কাউকে দিয়ে কোনো পরিশ্রম করাবা বা কিছু করাবা, তো সাথে সাথে তার পারিশ্রমিক দিয়ে দিবে, অর্থাৎ যাতে সে কখনো বঞ্চিত না হয় এবং তোমার প্রতি কোনো অভিযোগ না থাকে। তো আমি এই যে ইতিহাসের দর্পণ কথাটা বললাম, সেটাই আমরা ইতিহাস পাঠ করে আসলে জানতে পারি যে ভালো কাজের ফলাফল কি হয় এবং মন্দ কাজের ফলাফল কি হয়। তাহলে আমাদের ইতিহাস পাঠ করা আসলে
খুবই জরুরি, যেটা আমাদের ব্যক্তি জীবনে হয়তো আমাকে চাকরি পেতে সহায়তা করবে কি করবে না সেটা আমার জ্ঞান, আমার পারফরমেন্সের উপর নির্ভর করবে, কিন্তু আমি মানবিক বোধ সম্পন্ন, অর্থাৎ আমি স্বাভাবিক বোধ জ্ঞান সম্পন্ন, জাস্টিফাই করার মতো অ্যাবিলিটি আমার হবে। ঠিক আছে, কাজে এটা আমার ব্যক্তি জীবনেও ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আছে। এরপর সভ্যতার সোপান হিসেবে আমি ইতিহাসকে বলি। মানুষের অতীত কর্মের খতিয়ান ইতিহাস, কাজেই এটা সভ্যতার সোপান। সেই পাথুরে যুগ থেকে, অর্থাৎ যখন থেকে গুহাবাসী মানব থেকে মানুষ কি হয়েছে, ধীরে ধীরে পশুপালনকারী জীবনে এসেছে, এরপর কৃষি জীবন, এবং ধীরে ধীরে বিভিন্ন পেশাভিত্তিক নগর এবং শিল্পায়ন গড়ে উঠেছে। অর্থাৎ এই যে মানুষের অতীত জীবন, কর্মকাণ্ড, এই সবই কি ইতিহাস। ইতিহাস হচ্ছে কি আমাদের আকরিক, ইতিহাস পাঠ হচ্ছে জ্ঞান জগতের আকরিক। এখন আমরা যত বিষয় দেখি, পাঠ্যক্রম দেখি, সব হচ্ছে কি অ্যাপ্লাইড বা পরবর্তীকালের ফলিত বিষয়, কিন্তু মানব অধ্যয়নের মূল বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাস হচ্ছে সূচনাকারী। তারপরে বর্তমানকে জানি আমি কি, অতীতের মধ্য দিয়েই বর্তমানকে জানা হয়। ইতিহাসের ঘটনা কি, আমরা বলি যে ইতিহাসের তথ্য হচ্ছে নিষ্ক্রিয় হয়ে থাকে যখন কোনো সক্রিয়, এখন সক্রিয়তা হয় কার কাছে, জাদুর স্পর্শ ঐতিহাসিকের হাতে। যখন ঐতিহাসিক কোনো স্থানে গিয়েছেন তখন তিনি যে সেই তথ্যটা থেকে গবেষণা করে বিশ্লেষণ করে সেই অতীত সম্পর্কে জেনেছে। কাজেই বর্তমানকে যথাযথভাবে উপলব্ধি করতে হলে আমাকে অবশ্যই অতীতকে জানতে হবে, অর্থাৎ অতীতকে বাঁচিয়ে রাখে বর্তমান, বা আমরা বলতে পারি বর্তমানের মধ্যেই অতীত প্রথিত আছে। আমি আমার মূল বা রুট আমার অস্বীকার করে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না। আমার ইতিহাস ঐতিহ্যের মধ্য দিয়েই আমার বর্তমান টিকে থাকে, এবং অতীতের আলোকেই বর্তমান থেকে আমরা ভবিষ্যতের দিকে চলে যাই। ঠিক আছে, অর্থাৎ আমি যে তোমাদের বিভিন্ন ইতিহাসবিদদের ইতিহাস সম্পর্কে তাদের অনুধ্যান বলেছি, সেখানে কিন্তু এই ধরনের কথাই যে হয় বলা হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে কন্টিনিউয়াস ডায়ালগ, চলমান সংলাপ। আবার অনেকেই বলেছেন কি অতীতের মাধ্যমেই বর্তমানকে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে আমি যখন অতীত জানবো, আমরা যখন আমাদের মহান ভাষা আন্দোলনের কথা জেনেছি, মহান মুক্তিযুদ্ধের কথা জেনেছি, মধ্যবর্তী সময়কালের যে স্বাধিকার জাতীয়তাবাদী আন্দোলনের কথা জেনেছি, তো বিষয়গুলো কি আমাদেরকে ভাবিয়ে তোলে না? আমাদেরকে ভাবিয়ে তোলে যে আমরা কত কষ্টের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আজ আমি স্বাধীন হয়েছি। তো এই বিষয়গুলো আমাকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। আমি নিজেকে বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি, এবং এর পাশাপাশি যখন আমি আমার নিজেকে আরো উপযুক্ত করে তুলতে পারবো যে না, আমার পূর্বপুরুষেরা যখন দেশের জন্য এত কিছু করেছেন, আমরাও বর্তমানের প্রেক্ষিতে দেশকে সার্ভ করব, দেশকে সার্ভিস দিব, তো আমাকে কি আমাদের জীবনে এই জাতীয়তা বোধকে সুসংহত করে, নিজের জীবনকে আরো উন্নত করে কি আমাদের এই ইতিহাস পাঠ। শুধু যে আমি তুমি আমরা ইতিহাসের ছাত্র হিসেবে, ইতিহাসের শিক্ষক হিসেবে ইতিহাস জানবো তা নয়। এই ইতিহাস আসলে মৌলিক বিষয়। যে কোনো দেশের, অন্য দেশের সাথে আমাদের বাংলাদেশেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাকুরির পরীক্ষাগুলো বিসিএস, সেখানে একটা বড় অংশ জুড়ে থাকে নিজের দেশ, ইতিহাস এবং ঐতিহ্য। এটাকে অস্বীকার করা যাবে না। তোমরা যদি অঙ্ক এবং ইংরেজিতে ভালো করতে পারো, সায়েন্সে ভালো করতে পারো, এই ইতিহাস পাঠ তোমাকে বাকি অংশগুলোকে এমনিতেই অ্যাডভান্টেজ দিবে। তো আমি এই যে এত কিছু বললাম, তার মানে কি আমি নিজেকে উপলব্ধি করব, নো দাই সেলফ, তাই না? সক্রেটিস বলেছিলেন কি নো দাই সেলফ, নিজেকে জানো। তো এই যে নিজেকে জানা, নিজের স্বরূপ বোঝা, এটা তো তোমরা ছোট বাচ্চারা তোমরা বুঝো না। স্কুলে গিয়েছো, ধীরে ধীরে তোমার উপরে তোমার কোনো শিক্ষকের চিন্তাধারা তোমাকে কি আকৃষ্ট করেছে, সেই আকৃষ্ট থেকে, তার পড়ানোর স্টাইল থেকে ধীরে ধীরে নিজের মধ্যে একটা সিস্টেম এসেছে, একটা চিন্তা এসেছে যে আমি নিজে
নিজেকে এইভাবে এইভাবে পরিচিত করতে চাই, এইভাবে উপস্থাপন করতে চাই। কাজেই ইতিহাস আমার উপলব্ধিকে, আত্ম উপলব্ধিকে, নিজেকে জানো, এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা ইতিহাস পড়ি প্রত্যেকেই এই বাক্যটাই খুব বিশ্বাস করি যে নো দাই সেলফ। আগে তো আমি নিজেকে জানবো, তারপরে আমি অন্যকে জানার চিন্তা করব। তো আমার নিজেকে জানা মানে আমার দেশকে জানা, তাই না? তো সবশেষে আমরা বলতে পারি আত্ম উপলব্ধির পাশাপাশি অনুপ্রেরণা দানকারী সবই হচ্ছে ইতিহাস, এবং ইতিহাস হচ্ছে জ্ঞানের এক বিশাল ভাণ্ডার, যে সমুদ্রে আমরা শুধু সাঁতার কাটতেই পারি কিন্তু এটা কখনো শেষ হবে না, অর্থাৎ আমার জানার কোনো শেষ হবে না। ইতিহাস পাঠ করলে জ্ঞান বুদ্ধির বিকাশ, নিজের জ্ঞানের বিকাশ হবে। শুধু যে তুমি পরীক্ষায় পাশ করার জন্য মুখস্থ বিদ্যা করবে সেটা কখনোই না, বরং নিজেকে জানার চিন্তা করো, বোঝার চিন্তা করো। তো এক সময় দেখবে তো মন অনেক বেশি প্রস্ফুটিত হবে। এবং আমি তোমাদেরকে সবসময় বলি, পড়ো মানে শুধু ইতিহাস পড়বে তা না, তুমি তোমাকে সব দিক থেকেই সমৃদ্ধ করো। তখন দেখবে তুমি তোমার সাধারণ যে বেসিক স্কিল তুমি ওগুলোতে নিজেকে এক্সপার্ট করো, তখন দেখবে ইতিহাস তোমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে কত চমৎকারভাবে সহায়তা করেছে। কত কথা বলি, পড়ার বাইরেও বলে আসি। তো এটা কিভাবে শিখেছে ইতিহাস। আমি তো বললাম যে মানবীয় গুণ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে ইতিহাস তোমাকে অনেক বেশি সহায়তা করবে। তো প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আগেও বলেছিলাম, আমি তো রিপিট ক্লাস করি, তোমাদের যদি বিশেষ কোনো টপিক আবারও জানার প্রয়োজন থাকে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, বা এই যে কোনো প্রেজেন্টেশনের পরে লিখে দিতে পারো, তাহলে আমি হয়তো প্রেজেন্টেশন তৈরি করে তোমাদের জন্য ক্লাস নিতে পারি। আমি তো এখন জানি না যে তোমাদের ঠিক কোনটা প্রয়োজন। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। অবশ্যই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, সচেতন থাকো। আল্লাহ হাফেজ।